সুপ্রভাত, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন আমি শিয়ালদা স্টেশনের নর্থ শাখা থেকে সাউথ শাখার দিকে যাচ্ছি। আজকে আমি এখন বজবজ লোকাল ধরবো, 8টা 9 লোকাল। এখন সময় হচ্ছে 8টা 2, আর সময় নেই, তাই তাড়াতাড়ি সাউথ সেকশনের দিকে যাচ্ছি। ওখান থেকে বজবজ লোকাল ধরে আমি আজকে বজবজ যাচ্ছি। বজবজে গিয়ে আমি আপনাদের 125 বছরের প্রাচীন ব্রহ্মময়ী কালী মন্দির দর্শন করাবো। চলুন, মনে হয় আমার ট্রেন দিয়ে দিয়েছে, আবার আমি ট্রেনে উঠে আপনাদের সঙ্গে কথা বলবো। বজবজ লোকাল 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আটটা 9 ছাড়বে, এখন 8টা 5 বাজে। ট্রেন ধরে নিয়েছি, বসার জায়গা পেয়ে গেছি। ঠিক 8টা 9, 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে বজবজ লোকাল ছেড়ে দিল। এখান থেকে বজবজ যেতে সময় লাগবে 52 মিনিট, আর মোটামুটি রেলওয়ে দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, আর মাঝখানে 10খানা স্টেশন থামবে। তাহলে আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে বজবজ স্টেশনে গিয়ে। একদম রাইট টাইমে আমাদের গাড়ি ঢুকে গেছে বজবজ স্টেশনে। আমি এখন বজবজ স্টেশন থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে বজবজ কালীবাড়ি যাব। বজবজ কালীবাড়িতে যেতে গেলে কিন্তু এখান থেকে কোনো শেয়ারে অটো বা রিক্সা পাওয়া যাবে না, আপনাকে বুকিং করে যেতে হবে। তাই জন্য আমি ভাবছি, এখানে জিজ্ঞেস করলাম, বললো 10 মিনিট হাঁটা পথ। তো আমি হাঁটা পথেই চলে যাচ্ছি। আর আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন বা হাঁটা পথে 10 থেকে 12 মিনিট লাগবে, যদি আপনারা না হাঁটতে পারেন তাহলে আপনারা রিক্সা এখান থেকে বুকিং করে নিতে পারেন। আমি একবার জিজ্ঞেস করে নিচ্ছি রিক্সার কিরকম দাম নেবে। এখান থেকে বাইরে এলাম, এটা হচ্ছে রিজার্ভেশন কাউন্টার, আর ওই হচ্ছে লাস্ট স্টপেজ। আমার এটা শিয়ালদা চলে যাবে গাড়ি। এখন সময় 8টা 58 বাজে। এই স্টেশন থেকে বেরোনোর পরে ডান দিকে ওই যে রাস্তাটা বেরিয়ে গেছে, সামনের রাস্তাটা দিয়ে সোজা হাঁটতে হবে। এখানে কোনো রিক্সাও দেখছি না, তবে আমি আপনাদের একটা সহজ রুট বলতে পারি। আপনারা হাওড়া থেকে বাউরিয়া যাবেন, বাউরিয়া থেকে অটো করে বাউরিয়া ফেরিঘাট আসবেন, ফেরিঘাট থেকে তারপর লঞ্চে করে আপনার বজবজ ফেরিঘাটে চলে আসবেন। একদম বজবজ ফেরিঘাটে নামার পরেই দেখবেন সামনে কালী মন্দির। চলুন, সেটাও আমি আপনাদের দেখাবো। দাদা, এখানে ফেরিঘাট যাওয়ার কোনো অটো নেই না? কোন অটোটা যায় ফেরিঘাটে? ফেরিঘাট কোন ফেরিঘাট? মানে যেখানে কালী মন্দির। রিজার্ভ করে যেতে হবে। আচ্ছা, রিজার্ভ করে কিরকম নেবে পয়সা? আচ্ছা, মানে ওখানকে শেয়ারে কোনো অটো নেই? হ্যাঁ, আমি যেটা বলেছিলাম, এখানে কোনো শেয়ারে অটো নেই, হেঁটে যেতে হবে। খুব একটা বেশি পথ নয়। চলুন, এই স্টেশন থেকে সোজা যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি সোজা স্টেশন দিয়ে আসলাম হেঁটে। দেখুন, সব অটো কিন্তু বাঁ দিকে যাচ্ছে, ডান দিকে কোনো অটো যাচ্ছে না। তো আমাকে ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলে দেখে একটা লেভেল ক্রসিং করছে, এই লেভেল ক্রসিং দিয়ে হেঁটে আপনাকে লেভেল ক্রসিং ক্রস করতে হবে। এটা মেন লাইন। যাওয়ার পথে একটা ইন্ডিয়া কার্বন লিমিটেড একটা কোম্পানি পড়বে। এখন এই দেখুন, এবার চলে এসেছি বজবজ ফেরিঘাট মা দিকে। তার মানে আমরা স্টেশন থেকে বেরোলাম, স্টেশন থেকে বেরিয়ে মা দিকে সোজা হাঁটলাম, হেঁটে মেন রাস্তা পড়লো। মেন রাস্তা থেকে ডান দিকে ঘোরার পরে আবার মা দিকে বজবজ ফেরিঘাট চলে। অনেকটা পথ কিন্তু। থেকে কোথায় যাচ্ছে এই অটোটা? মেন রোডে। মেন রোড, তার মানে স্টেশন যেতে গেলে মেন রোডে নামতে হবে। স্টেশনে গেলে রিক্সা। রিক্সা আর কোনো উপায় নেই না? আচ্ছা, রিক্সা কিরকম নেয় এখান থেকে? একজন গেলে 20 টাকা, দুজন হলে 30 টাকা। দুজন গেলে
30 টাকা আর একজন হলো 20 টাকা। তার মানে স্টেশন থেকে কিন্তু আমি পেলাম না রিক্সা, মানে স্ট্যান্ডে নেই, ছিল বেরিয়ে গেছে। তার মানে এখানে রিক্সা খুব একটা চলন নেই। না এইখানে আছে। আর কালীবাড়িটা কত দূর? সামনে। আচ্ছা, ধন্যবাদ দাদা। ফাইনাল সলিউশন, আপনাকে হেঁটে আসতে হবে, আর নয়তো স্টেশন থেকে ওয়েট করে রিক্সায় আসতে হবে। একজন যদি রিক্সায় আসেন তাহলে 20 টাকা, দুইজন যদি রিক্সায় আসেন 30 টাকা। তাহলে মোটামুটি আমি আপনাদের ইনফরমেশন দিয়ে দিলাম। চলুন, এবার কালীবাড়ি এসে গেছে, আপনাদের ফেরিঘাটের পাশেই কালীবাড়ি। 125 বছরের প্রাচীন কালীবাড়ি। এই কালীবাড়ির পেছনে অনেক ইতিহাস আছে, সব আপনাদের আমি আজকে শোনাবো। সোজা 2 মিনিট হাঁটলেই বজবজ ফেরিঘাট। মন্দির যাওয়ার পথের বাম দিকে পড়বে 20-22 ফুট উচ্চতা সেগুন কাঠের একটি রথ। বজবজের পুরনো বাসিন্দা জগন্নাথ দাসের বাড়িতে এটি একসময় থাকত। ভগ্নদশায় রথটিকে উদ্ধার করা হয় এবং সংস্কার করে কালীবাড়ির প্রাঙ্গণে রাখা হয়। প্রতি বছর রথযাত্রায় এই রথের রশিতে টান পড়ে। এই পূজার সামগ্রীর দোকান কি প্রত্যেকদিন খোলা থাকে? এটা কিরকম পড়বে আপনার মোটামুটি পুজো দেওয়ার জন্য? পুজো 51 টাকা আছে, 101 টাকা। 51 টাকা, 101 টাকা, তা 51 টাকার কম কিছু নেই। আপনি যেরকম নেবেন 10-20 টাকা। ও, তার মানে যা যেরম যেরম দরকার লাগবে সেরম সব নেওয়া যাবে। এই মালা কিরকম দাম এখন? মালা ছোটটা 10 টাকা, বড়টা 20 টাকা। ছোটটা 10 টাকা, বড়টা 20 টাকা। আর সিঁদুর আলতা? আলতা সিঁদুর 25 টাকা, দুটো মিলিয়ে। দুটো মিলিয়ে 25 টাকা আলতা সিঁদুর। সবই আছে, ফুল, মিষ্টি, বাতাসা, নকুলদানা, ঠাকুরের পিকচার, হাল, লকেট সবকিছু। চলুন এবার প্রবেশ করা যাক কালী মন্দিরের চত্বরের ভেতর। ফেরিঘাটের ঠিক আগে বাম দিকে সাইকেল ও মোটরসাইকেল রাখা স্ট্যান্ডের পাশ দিয়ে একটু এগোলেই গঙ্গার ধারে বিশাল খোলা জায়গা। ডান দিক দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা, আর তার এক কোনায় ছোট্ট একটি ঘেরা জায়গায় বেদির উপরে স্বামী বিবেকানন্দের একটি বিশাল মূর্তি। এই সেই পবিত্র স্থান। 1897 সালের 18ই ফেব্রুয়ারি শিকাগো ধর্ম সম্মেলন থেকে দেশে ফেরেন স্বামী বিবেকানন্দ। দীর্ঘ সমুদ্রযাত্রার পর তিনি প্রথম পা রেখেছিলেন বজবজের মাটিতে। বজবজ কালীবাড়ির কয়েকশো মিটার দূরে অবস্থিত বন্দরেই নোঙর ফেলেছিল তার জাহাজ। রাতটুকু এই বন্দরে কাটিয়ে 19শে ফেব্রুয়ারি ভোরেই শিয়ালদহের ট্রেনে চেপে আলমবাজার মঠের দিকে যাত্রা করেন স্বামীজি। মা গঙ্গাকে দর্শন করিয়ে দিলাম। মা গঙ্গাকে দর্শন করে এবার আমরা মন্দিরের দিকে রওনা হচ্ছি। একদম ফেরিঘাটের সামনে মন্দির। আমরা সেই প্রাচীন বজবজ কালীবাড়ির মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। 3 পাল্লাযুক্ত লোহার প্রবেশদ্বার, যার উপরে মন্দিরের নাম ও ঠিকানা লেখা আছে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই সামনে বিশাল মন্দির প্রাঙ্গণ, আর সামনে ব্রহ্মময়ী কালী মায়ের মূল মন্দির। 8 চালা আকৃতির মূল মন্দির ও মায়ের গর্ভগৃহের চারিধার খোলা বারান্দা। প্রবেশ করেই চোখে পড়ল ডান দিকে বেদি করা বিশাল প্রাচীন বটবৃক্ষ, যার গোড়ায় একটি শিবলিঙ্গ অধিষ্ঠিত, পাশে 2টি ত্রিশূল বসানো। বটবৃক্ষের গোড়ায় অনেক লাল ও হলুদ সুতো বাঁধা আছে, যা দেখে মনে হচ্ছে দর্শনার্থীরা মায়ের কাছে তাদের মনস্কামনা জানিয়ে এই বটবৃক্ষের গোড়ায় সুতো বেঁধে গেছেন। প্রাচীন এই বটবৃক্ষের পাশেই লোহার গ্রিল দিয়ে ঘেরা একটি গেট। গেট দিয়ে গেলেই পড়বে সুন্দর বাঁধানো এই মন্দিরের নিজস্ব গঙ্গার ঘাট। দর্শনার্থীরা এই ঘাটেই মা গঙ্গার পবিত্র জলে নিজেদের শুদ্ধ করে মায়ের মন্দিরে প্রবেশ করছেন। গঙ্গার ঘাট দিয়ে উঠে ডান দিকে পড়বে একটি ছোট মন্দির, যেখানে যমরাজের সামনে মা সাবিত্রী স্বামীর দেহ নিয়ে বসে আছেন তার স্বামীর জীবন ফিরিয়ে আনার জন্য। পাশেই 8 চালা শিব মন্দির। সামনে নন্দী মহারাজ বিরাজ করছেন। এখানে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ রূপে পূজিত হচ্ছেন। শিব মন্দিরের পাশেই
বিশাল শাখা পোশাখা বিস্তৃত প্রাচীন বটগাছ, যার গোড়ায় বেদিতে শিবলিঙ্গ অধিষ্ঠিত। বটগাছের একপাশে নিচে লাল রঙের শঙ্কু আকৃতির 3টি উঁচু বেদি। এই বেদি 3টিতে পাথরের ফলকে লেখা নাম ও মহাত্মার স্মৃতি বহন করে। এনারা হলেন কালীবাড়ি মন্দিরের প্রতিষ্ঠাতা দয়াল ঠাকুর, প্রথম পুরোহিত রামজি মহারাজ ও দয়াল ঠাকুরের গুরুদেব স্বামী পূর্ণানন্দ। বটবৃক্ষের পাশেই নাট মন্দির। এই নাট মন্দির কবে নির্মাণ হয়েছে তার কোনো ইতিহাস জানা নেই, তবে দেখে মনে হচ্ছে নাট মন্দির নতুনভাবে সংস্কার করা হয়েছে। নাট মন্দিরের একপাশে ধূপদীপ জ্বালানোর নির্ধারিত জায়গা ও এই মন্দিরের হাঁড়িকাঠ। সকল দর্শনার্থীরা এই হাঁড়িকাঠে এসে একবার তাদের ভক্তি নিবেদন করে যাচ্ছেন। চলুন এবার মাকে দর্শন করতে করতে এই মন্দিরের বহু প্রাচীন ইতিহাস আপনাদের সংক্ষেপে শোনাই। দুর্গাপূজা সবে শেষ হয়েছে। গঙ্গার ধারে গভীর হোগলার জঙ্গল, নিস্তব্ধ শ্মশান, মাঝে মাঝে শেয়াল কুকুরের ডাক, ছড়িয়ে রয়েছে ধিক ধিক করে জ্বলতে থাকা আধা পোড়া শবদেহ ও পোড়া কাঠের গন্ধ। সেইখানেই ধ্যানমগ্ন এক তান্ত্রিক সিদ্ধপুরুষ দয়াল ঠাকুর। হঠাৎ তার ধ্যান ভঙ্গ হলো। একদল জোয়ান লোক মশালের আলোয় নৌকো পাড়ে এনে ভেড়ালো। তাদের দেখেই মনে হলো ডাকাত দল। ডাকাতরা এসে হাজির হলো তার দরজায়। ডাকাত সর্দার খুব অসুস্থ। পানীয় জলের সন্ধানে তাই কুঠির থেকে শুনশান প্রান্তরে নৌকা বেঁধেছেন তারা। লুঠের জিনিস বন্টনের সময় সোনার অলঙ্কার আর দামি থালা বাসনের মধ্যে দয়াল ঠাকুরের চোখে পড়ল চকচক করতে থাকা কষ্টি পাথরের এক কালী মূর্তি, দৈর্ঘ্যে মাত্র 1 হাত। দয়াল ঠাকুর এগিয়ে এসে ডাকাত সর্দার কেষ্টপাত্রকে জিজ্ঞেস করলেন দেবীকে জল বাতাসা দিয়েছে কিনা, আর তাতেই শঙ্কা জাগল সর্দারের মনে। তবে কি রুষ্ট হয়েছেন দেবী? তার অভিশাপেই কি অসুস্থ হয়ে পড়েছেন তিনি? আর সময় নষ্ট না করে কষ্টি পাথরের সেই মূর্তি সাধক দয়াল ঠাকুরের কাছে রেখে ফের পাড়ি দিল ডাকাত দল। আর গঙ্গার তীরবর্তী ছোট্ট কুটিরে রয়ে গেলেন মা ব্রহ্মময়ী কালী। পরবর্তী অমাবস্যাতেই শ্মশানের মাঝে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত হন দেবী। দয়াল ঠাকুরের গুরুস্বামী পূর্ণানন্দ স্থাপন করেন সেই বিগ্রহ। পরবর্তীকালে জানা যায় এই মায়ের মূর্তিটি ডাকাতি করে আনা হয়েছিল সুদূর বর্ধমান রাজবাড়ির সংলগ্ন মন্দির থেকে। সেখানেই এই মূর্তি পুজো করতেন কালী সাধক কমলাকান্ত। হ্যাঁ, এই সেই ঐতিহাসিক শাক্ত কবি গায়ক সাধক কমলাকান্ত ভট্টাচার্য। সাধকের আরাধ্য দেবী মা ব্রহ্মময়ী পরিচিত কালী মূর্তির থেকে একটু অন্য বিগ্রহ। দেবীর পায়ের তলায় ছিল না শিবমূর্তি। কথিত আছে কমলাকান্ত সাহিত্য অবস্থায় নিজের বুকের ওপর মূর্তি রেখে আরাধনা করতেন দেবীর। বজবজে দেবী বিগ্রহের প্রতিষ্ঠা হওয়ার পর দয়াল ঠাকুর মন্দিরে পুজোর জন্য ডাকেন তারই এক সময়ের পরিচিত ব্রিটিশ বাহিনীতে কর্মরত ফুল্লরাপীঠের পুরোহিত রামজি সাধুকে। বিগ্রহর আকৃতি ছোট বলে রামজি সাধু তাকে খুকিমাই বলে ডাকতেন। সেই থেকে বজবজের কালী মন্দিরের ব্রহ্মময়ী কালী মায়ের আর এক নাম হয়ে গেছে খুকিমা। মহাকাল ভৈরব শোণিত শ্রীমৎ শ্রী শ্রী দক্ষিণা কালিকায় নমো নমঃ। মন্দিরের বাম দিকে বিশাল মন্দির প্রাঙ্গণ, রয়েছে অনেক দেবদেবীর মন্দির। চলুন এক এক করে সব দর্শন করে আসি। প্রথমেই পড়বে প্রভু জগন্নাথ দেব ও গোপালের মন্দির। শ্বেতপাথরের মেঝের ওপর কাঠের বেদিতে কারুকার্য খচিত বস্ত্রের ওপর প্রথমে ছোট গোপাল ও পরে প্রভু জগন্নাথ, বোন সুভদ্রা ও দাদা বলরাম বিরাজ করছেন। প্রভু জগন্নাথ দেবের মন্দিরের পাশেই মা মনসার মন্দির। শ্বেতপাথরের বেদির ওপর মা মনসা পদ্মফুলের ওপর বিরাজ করছেন। মাথায় সর্পমুকুট ও পায়ের কাছে বাহন রাজহংস।
মনসা মন্দিরের পাশেই বড় ঠাকুরের মন্দির। এখানে নবগ্রহ দেবতা বিরাজ করছেন। পশ্চিমবঙ্গে সচরাচর নবগ্রহ মন্দির দেখা যায় না। আমরা আজ ভাগ্যবান, নবগ্রহ ভগবানের দর্শন পাচ্ছি। প্রথমে রাহু দেবতা, তারপর কেতু দেবতা, মঙ্গল দেবতা, শনি দেবতা, ওপরে সূর্য দেবতা, শুক্র দেবতা, বৃহস্পতি দেবতা, চন্দ্র দেবতা ও সর্বশেষে বুধ দেবতা। নবগ্রহ মন্দিরের পাশেই লক্ষ্মীনারায়ণের মন্দির। শ্বেতপাথরের বেদিতে লক্ষ্মীনারায়ণ বিরাজ করছেন। লক্ষ্মীনারায়ণ মন্দিরের ঠিক উল্টো দিকে ভগবান বজরংবলী বিরাজ করছেন। বজরংবলী বিগ্রহের পাশে পঞ্চমুখী বজরংবলীর চিত্র রাখা আছে। মূল গর্ভগৃহের একদম বাম পাশে রয়েছে রাসমঞ্চ। রাসমঞ্চের সামনে অনেকখানি ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় রাস পূর্ণিমার দিন বিশাল প্যান্ডেল বাঁধা হয়। রাসমঞ্চে রাধাকৃষ্ণ কদম বৃক্ষের তলে অপূর্ব ভঙ্গিমায় বিরাজ করছেন। সর্বশেষে দর্শন করার সুযোগ হলো সিদ্ধিদাতা গণেশ ভগবানের। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম।